তারেক রহমান তিনি আজকে যেরকম শান্তি ফেরানোর বার্তা দিয়েছেন, সেরকম তিনি বলছেন যে এমন একটা বাংলাদেশ গড়তে হবে যেখানে বাইরে মানুষ বেরোলে সেই মানুষ যেন নিরাপদ বোধ করেন। আমি এখান থেকে কর্নেল কৌশিক সরকারের কাছে যাব। কর্নেল সরকার, একদম সোজা যে প্রশ্নটা এখন সবার মাথায় ঘুরছে যে তাহলে এই যে বাংলাদেশের নৈরাজ্যের পরিস্থিতি, তার কি বদল হবে? হ্যাঁ, এটা এখন একদিক দিয়ে তো বোঝা যাচ্ছে কিছুটা বদল হবেই, কারণ আমরা সবাই চাই একটা শান্তি ফিরে আসুক বাংলাদেশে, এবং বাংলাদেশের হিন্দুরা যাতে খুব ভালোভাবে সেখানে থাকতে পারে তার একটা পরিকল্পনা হওয়ার দরকার। এবং সেই কারণেই হয়তো নানা রকম প্ল্যানিং নিয়ে এই রহমানকে ফিরিয়ে আনাটা হয়তো করা হয়েছে, এবং সেটা কোনোভাবেই আমরা চাইবো না যেভাবে পরিস্থিতিটা এগোচ্ছিল কদিন আগেও এবং কিছু বছর ধরেও, যে একটা মানে মনে হচ্ছিল যেন একটা মিলিটারি কোনো একটা অ্যাকশন হতে যাচ্ছে, কিন্তু সেরকম কিছু আমরা করব না। কারণ পুরো ওয়ার্ল্ড চাইবে এরকম একটা পরিস্থিতি এখানে শুরু হোক, কারণ ওয়ার্ল্ডে তো দুটোই তো আমাদের বন্ধু আছে, রাশিয়া আর ইসরায়েল। বাকি সব তো মানে আমাদের কতটা সাপোর্ট করে আই ডোন্ট নো, কিন্তু এরা ছাড়া বাকি সবাই চাইবে যে এখানে একটা এমন গণ্ডগোল সৃষ্টি হোক মিলিটারিলি, যে ইন্ডিয়ার আরেকটা ফ্রন্ট খুলে যাক এবং ইন্ডিয়ার হিন্টারল্যান্ডের মধ্যে এরকম একটা ফ্রন্ট খুলে যাক। কিন্তু ইন্ডিয়ার কিন্তু খুব বুদ্ধি বিবেচনা দিয়ে এই জিনিসটাকে হ্যান্ডেল করা দরকার, এবং কোনোভাবেই আমাদের এত ভালো একটা রাজ্য যাদের সাথে আমাদের মিলিটারি কোঅপারেশন আছে, যাদের স্টুডেন্টরা আমাদের দেশে এসে ট্রেনিং নেয়, আমাদের দেশে এসে তারা আরও মানে নিজেদের ক্যারিয়ার গ্রোথ প্রসপেক্টস তৈরি করছে, সেই জিনিসটা যেন নষ্ট না হয়ে যায় সেটা দেখতে হবে। কারণ আমাদের অফিসাররাও বাংলাদেশে গিয়ে ট্রেনিং করেছেন এবং এখনও করছে, সেটা কন্টিনিউয়াস প্রসেস। এই জিনিসটা নষ্ট কেউই হতে চায় না, সেখানে ইউনিস থাকুক, ওদের আর্মি চিফ ওয়াকার কী বলছে না, আই এম নট ইন্টারেস্টেড ইন দ্যাট। কিন্তু এখন এই মিস্টার রহমান এখানে আসাতে আই থিঙ্ক দ্যার ইজ এ লাইট অ্যান্ড দ্যার ইজ সাম কাইন্ড অফ এ উইন্ড ইন দ্য সেল ফর বিএনপি টু মুভ অ্যাহেড। আমি এইখানে আমি ইমন কোল্লাল লাহিড়ির কাছে একেবারে ভারতের দৃষ্টিকোণ থেকে আসতে চাইছি। এ বিষয়ে কোনো দ্বিমত নেই যে আজকে যে বক্তব্য তারেক রহমান রেখেছেন তার মধ্যে একটা সিলভার লাইনিং আছে। আমি কয়েকটা শুধু অংশ তুলে ধরি, যেখানে ইনক্লুসিভ পলিটিক্সের কথা ইমনদা এইটা কিন্তু তারেক রহমান বলছেন। ফর এক্সাম্পল, যেমন তারেক রহমান এই কথাটা বলছেন যে ধৈর্যশীল হতে হবে, তরুণ প্রজন্মকে দায়িত্ব বেশি নিতে হবে। আচ্ছা, হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মের মানুষ বসবাস করেন, সবার জন্য নিরাপদ বাংলা গড়তে চায়। তারপরে বিশেষ করে খেয়াল রাখতে হবে ওই জায়গাটা যেখানে তিনি বলছেন আই হ্যাভ এ প্ল্যান, যে প্ল্যানটা বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা আমার লাগবে। আমি বলছি আওয়ামী লীগের সঙ্গে ভারতের যেরকম সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, ঠিক কোন প্ল্যানের ভিত্তিতে সেই একই রকম সম্পর্ক ভারতের সঙ্গে এই তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির হতে পারে বলে মনে হচ্ছে? এটা আমাদের মাথায় রাখতে হবে যে বিএনপি দল হিসেবে এবং যখন তারা ক্ষমতায় ছিল বাংলাদেশে, তারা ভারতবর্ষের সঙ্গে সুসম্পর্ক রেখে একটা সরকার পরিচালনা করেছে। ভারত সরকার এবং বাংলাদেশ সরকার বিএনপির সঙ্গে কাজ করেছে, এবং আমাদের যে অতীতের ট্রিটিগুলো ছিল, অর্থাৎ ফারাক্কা ব্যারেজ বা ইত্যাদি যে কোনো ট্রিটি, সেগুলো কিন্তু কখনো রিভোকড হয়নি, সেগুলো কখনো নষ্ট হয়ে যায়নি। অর্থাৎ তারেক এটা জানে যে তার দলের যে অতীত আছে সেটা কখনোই ভারতের বিরোধিতা করা নয়, গণতান্ত্রিক পরিকাঠামোতে রাষ্ট্র পরিচালনা এবং ভারতবর্ষকে সঙ্গে নিয়ে এই বাস্তবটা তারেক বোঝেন। এটা ইউনুস বোঝেন না যে ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের পরিচালনা করা সম্ভব নয়। তার অনেকগুলো কারণ তো আমরা জানি, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এগুলো হতে পারে। আর তারেক কখনোই চাইবে না যে তার দল অতীতে যারা সরকার চালিয়েছে, মুক্তিযুদ্ধের যে লেগাসি আছে সেটাকে সম্মান জানিয়েছে, মুজিবের যে কন্ট্রিবিউশন সেটাকে স্বীকার করেছে, তারা আগামী ইলেকশনে সেগুলো ভুলে গিয়ে এই একটা উগ্রপন্থার অবলম্বন করে। কিন্তু ইমনদা এটাও মাথায় রাখতে হবে, এখন না হয় সম্পূর্ণ বিরুদ্ধ একটা দল, কিন্তু একটা সময় বিএনপি জামাত তো কার্যত সহযোগী ছিল। সেই সময় জামাত এবং বিএনপি সহযোগী থাকলেও ভারত বিরোধিতা এইভাবে দেখা যায়নি। আজকে যখন একটা ট্রানজিশন হয়েছে, বিএনপি জামাত কখন একসঙ্গে ছিল? যখন হাসিনার বিরোধিতা করেছিল, যখন তারা হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আজকের দিনে যখন রাষ্ট্রটারই কোনো অস্তিত্ব নেই, অতীত পুড়ে যাচ্ছে, রবীন্দ্রনাথ পুড়ে যাচ্ছে, আগুন জ্বলছে, মানুষ মারা যাচ্ছে, এবং বিশেষ করে সংখ্যালঘু মানুষ গাছে ঝুলিয়ে হিন্দু যুবককে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের পুড়িয়ে দেওয়া হচ্ছে। জামাতের একেবারে মানে যাকে হিন্দিতে বলে খোলা ছুট, একেবারে মৌলবাদীদের তাণ্ডব চলছে এই মুহূর্তে বাংলাদেশ জুড়ে। এবং আরও একটা বিষয়, যেখানে রবীন্দ্রনাথ, নজরুল
আজকে আমার কোনো রকম বলতে দ্বিধা নেই, যিনি মারা গেলেন তিনি একজন ছাত্র সংগ্রামী হতে পারে, তাকে নজরুলের পাশে শোভানো যায়? ওসমান আলীর এবং তাকে কি নজরুলের পাশে শোভানো যায়? নজরুল তার অতীত আছে, তার স্মৃতি আছে, তার ভাবনা আছে। এই উগ্রপন্থা যে আমি যা কিছু তৈরি করেছি আমি বিনষ্ট করে দেব, এইটা আশা করি তারিখ আসার পর অনেকটা কমবে যদি বাংলাদেশের মানুষ সহযোগিতা করেন। একই সঙ্গে আমার একটা কথা বলার, ইউনূস যদি সত্যি গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে ছিল, আমরা তো ভারতবর্ষ শ্রীলঙ্কাতে গিয়ে মালদ্বীপে গিয়ে আমরা শান্তি প্রতিষ্ঠা করেছি, আমাদের আর্মি কি সেখানে ছিল না? শান্তি প্রতিষ্ঠা করেছে, ফিরে এসছে। এই অবস্থায় বাংলাদেশের প্রয়োজন ছিল ভারতের সহযোগিতা চাওয়ার। আমরা যেতাম, আমরা সহযোগিতা করতাম, তাদের সেই ইনস্ট্রুমেন্ট নেই। আমাদের কাছে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারতাম। আজকে তারেকের আশাটা স্বাগত। আশা করব তিনি যে কথাগুলো বলেছেন ধর্মনিরপেক্ষ এবং সবাইকে সমানভাবে যে মর্যাদার সঙ্গে বেঁচে থাকা, এটা এবং মৃত্যুলীলা, অকারণে মৃত্যুলীলা, গণতন্ত্রের ওপর আঘাত, খবরের কাগজে অফিস আগুন জ্বালিয়ে দেওয়া, এটা কি মধ্যযুগীয় ব্যবস্থা চলছে বাংলাদেশে? যে বাংলাদেশ রবীন্দ্রনাথের ধারণার উপর তৈরি হয়েছে, যে বাংলাদেশ নজরুলের ধারণার উপর তৈরি হয়েছে। পরবর্তী প্রশ্ন দেবস্মিতা নিয়ে যাবে, কিন্তু তার আগে আমি শুধু একটা কথা দর্শকদের স্মরণ করিয়ে দেব, এই শান্তির ললিত বাণী কিন্তু মোহাম্মদ ইউনূসও বাংলাদেশের আসার আগে শুনিয়েছিলেন, আমরা ভরসা রেখেছিলাম। তারপরে কি অবস্থা সে তো দর্শকের সারা বিশ্ব জানে। হ্যাঁ, একদম শুভ্রজিৎ, এই শান্তির কথা বলতেই এই যেটা প্রথমে মাথায় আসে সেটা হচ্ছে কি বাংলাদেশের শান্তি। এবং আমি এখান থেকে একটুখানি বিশ্বনাথ দার কাছে যাবো। বিশ্বনাথ দা, যা পরিস্থিতি, মানে আজকেরটাও যদি ধরি, আজকেও একজন হিন্দু যুবক অমৃত মণ্ডলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মানে এই যে পরপর হিন্দু নিধন, এদিকে তারেক রহমান তিনি সব ধর্মের মানুষকে নিয়ে চলার কথা বলছেন, কিন্তু এই যে বাংলাদেশে যা ইচ্ছে তাই চলছে, এই মৌলবাদীদের এই তাণ্ডব, মানে জামাতদের এই মানে এই যে তাণ্ডব চলছে, সেখান থেকে কি তারেক রহমান আজকে যা যা বললেন আপনার মনে হয় সেখান থেকে বাংলাদেশকে স্বস্তি দিতে পারবেন তিনি? দেখো, আজকের তারেক যে বক্তব্য রাখলেন সেটা শাসক তারেকের থেকে কিন্তু দায়িত্বশীল বিরোধী তারেক হিসাবেই আমি দেখতে চাই। শাসক তারেক কি ছিলেন? উত্তর পূর্ব ভারতবর্ষের জঙ্গি সংগঠনগুলোকে বাহবা দিয়েছে। তোমার মনে থাকতে পারে যে খালিদা জিয়ার শাসনকালেই কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষে একের পর এক জঙ্গি তৎপরতার সংগঠন এবং মৌলবাদীদের প্রবল উত্থান। আজকে যে তারেককে আমি দেখলাম, শাসক তারেক আর বিরোধী তারেকের মধ্যে তফাৎ আমি পরিষ্কার দেখতে পেলাম। কিন্তু এই তারেকের এই অবস্থান কিন্তু কিছুটা আশ্বস্ত করবে। অবশ্যই তুমি যদি লাস্ট 1 বছর ধরে দেখো, কার্যত বলা যায় হিন্দু নিধন যজ্ঞ চলছে, ভারত বিরোধী জিগির প্রতিনিয়ত চলছে। সেখান থেকে তারেক নিজেকে বাঁচিয়ে অন্তত প্রথম বক্তৃতাটা সমস্ত ধর্মের মানুষকে নিয়ে চলবার, একসাথে চলবার যে বার্তা দিয়েছেন, এটা কিন্তু তার কৌশলগত জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তুমি জানো যে যদি শেষ পর্যন্ত আওয়ামী লীগ প্রতিযোগিতায় না নামতে পারে, তাহলে আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা কিন্তু বেস্ট অপশন হিসাবে কিন্তু বিএনপি পার্টিকেই বেছে নিবে। কারণ জামাত বা উগ্র যে দল তৈরি হয়েছে এনসিপি, তাদেরকে কেউ আসবে না। ফলে খুব কৌশলগত জায়গা থেকেও হয়তো উনি আজকে অনেক নরম অবস্থান নিয়েছেন। মৌলবাদী জিগির না তুলে তিনি একটা গণতান্ত্রিক এবং সবাইকে নিয়ে চলবার যে বার্তা দিয়েছে, সেখানে সামনে নির্বাচন, সেই কৌশল কাজ করতে পারে। যেখানে আওয়ামী লীগ যদি প্রতিদ্বন্দ্বিতা না করে, তা আওয়ামী লীগের সমর্থকরা বিএনপিকে অন্তত রিলেটিভলি একটা গণতান্ত্রিক শক্তি, সেই শক্তিকে ভোট দিয়ে যাতে বিপুলভাবে জয়ী করতে পারে, সেই সুযোগটা কিন্তু তারেক নিয়েছেন। দেখো, এর পেছনে দুটো কারণ আছে। একটা হলো ভারতবর্ষের সাথে আমি যতটুকু ডিপ্লোম্যাটিক রিলেশন মানে থেকে খবর পাওয়া যায়, তাতে হলো ভারতের সাথে এক স্পষ্ট কথা অন্তত বিএনপি প্রথম সারির রাজনৈতিক নেতাদের হয়েছে। ভারত এই মুহূর্তে যদি আওয়ামী লীগ সত্যি প্রতিদ্বন্দ্বিতা না করতে পারে, তাহলে অন্তত বিএনপি আমাদের কাছে বেস্ট অপশন, ভারতের কাছে বেস্ট অপশন। সেই দিক থেকে তারেক নিশ্চয়ই বুঝতে পারছেন যে মানে জিগির তুলে ভারতের সমর্থন হারানোর থেকে যদি আমি অন্তত সবাইকে নিয়ে চলতে পারি, তাহলে আওয়ামী লীগের সমর্থন যেমন পাবো, সমর্থকদের সমর্থন পাবো ভোটে, আবার ভারতের প্রতিবেশী দেশ ভারতের সমর্থনও আমার কাছে জারি থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।